আসলে তারা বলেছে মুরাদ্দার ভিসা এই আমাদের হজের জন্য এটা প্রযোজ্য না। আমরা সেই জায়গায় তারা বিজনেস ভিসা করুক অথবা তারা ওমরা ভিসা করুক চলে আসে, যে কোনো ভিসা করলে তারা তো দিয়ে দিচ্ছে। তারা তো আমাদের কথা হলো যে সৌদি গভর্নমেন্টের পক্ষ থেকে ভিসা তো আটকাচ্ছে না, গেলেই হলো, তারা যাচ্ছে, চলেও গেছে সবাই। সামান্য হয়তো 20-25 জন আছে, এইগুলো আমি আপনাদের সামনে এইভাবে প্রকাশ করতে চাই না। তারা তাদের কাজ করবে, অন্যায় করে তার প্রাপ্য শাস্তি। আমাদের 2021 আমাদের হজ নীতিমালা মাননীয় প্রধানমন্ত্রী করেছেন এবং সেই নীতিমালার আলোকে তাদের এই বিষয়ে সেই ন্যায় বিচার করা হবে। ন্যায় বিচারে যদি তারা দোষী হন, দোষী সাব্যস্ত করে তাদেরকে আইনের আওতায় আনা হবে, এতে কোনো সন্দেহ নেই। আরেকটি বিষয় আপনাদেরকে বলি, আজকে যে প্রতিষ্ঠানটা আপনারা করেছেন, আমি এই প্রতিষ্ঠান সম্পর্কে চিন্তা করি, অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান করেছে। প্রতিষ্ঠান গঠন করাটা সহজ, কিন্তু এটাকে আজীবন ধরে রাখাটা অনেক কঠিন। অতীতের প্রজন্ম, আজকের প্রজন্ম সেটাকে অনুভব করছে। পরবর্তী প্রজন্ম যেটা আসছে তাদেরকে আমরা কতটুকু বোঝাতে পেরেছি, তাদেরকে কতটুকু শিখাতে পেরেছি, তাদেরকে কতটুকু তাদের ভিতরে অনুভূতিটা প্রবেশ করাতে পেরেছি, তার উপরে নির্ভর করবে অতীতে এই প্রতিষ্ঠানটিকে থাকবে। আমার বিশ্বাস আজকে সভাপতি, সাধারণ সম্পাদক, আপনারা যারা এখানে কাজ করছেন এই কমিটির সাথে, অবশ্যই আপনারা, এটা আমার ব্যক্তিগত একটা মত আপনাদের সঙ্গে প্রকাশ করছি, সারা বাংলাদেশে জেলায় প্রত্যেকটা উপজেলা পর্যন্ত আপনাদের একটা করে মিটিং করা উচিত। সেই মিটিংয়ে বলা উচিত যে আমরা এই কাজটা এইভাবে করেছি, ধরে রেখেছি, আমরা ধরে রাখবো, আপনাদের সহযোগিতা চাই। আপনাদের শাখা, প্রত্যেকটা উপজেলা একটা করে শাখা হোক, এটা আমার একটা আপনাদের কাছে দাবি। একটি বাড়ি একটি খামার, এখন একটি বাড়ি একটি খামার, কিন্তু আমার বাড়ি আমার খামার হিসেবে মানে প্রধানমন্ত্রী আবার পরিচিতি দিয়েছেন। আজকে একটি বাড়ি একটি খামার করে তারা অনেক জীবনের সমৃদ্ধি লাভ করেছে, যে কারণে আজকে পল্লী সঞ্চয় ব্যাংক, যে পল্লী সঞ্চয় ব্যাংকে সাধারণ লেনদেন কিন্তু হচ্ছে না, হচ্ছে শুধু তাদের লেনদেনটাই। অর্থাৎ এই পল্লী অঞ্চলের যত কৃষক আছে বা অসহায় ব্যক্তি আছে তারাই কিন্তু এটা করছেন। আর যারা অসহায় ব্যক্তি করছেন, সে যা জমা দিচ্ছে তত টাকা মানে প্রধানমন্ত্রী তাদেরকে সম পরিমাণ টাকা জমা দিচ্ছেন। আমার মনে হয় প্রতিটি উপজেলা এখন 30-40 কোটি টাকা করে তাদের কিন্তু আমানো। এটা কিন্তু বিরাট একটা অঙ্ক, যে অঙ্ক সাধারণ মানুষ থেকে তারা আজকে জমা করতে পেরেছে, তাদের অতীত ভবিষ্যৎ তারা নিজেরাই কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে যে আমরা আগামী দিনে আমরা ভালোভাবে চলতে চাই। আর একটা জিনিস হলো ভ্যাকসিনের বিষয়ে আপনারা একটা আলোচনা নিয়ে আসতে, আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আপনারা সেই কথাগুলো তুলে ধরেছেন যে বিভিন্ন দুর্যোগের সময় আন্তর্জাতিকভাবে মানব জাতিসংঘ তথা মাননীয় প্রধানমন্ত্রীকে প্রশংসিত করলেন, সব কথাগুলো কিন্তু আপনি এনেছেন। এই জন্য আমি এই কথাগুলোকে আর উদ্ধৃতি দিতে চাচ্ছি না। ধর্মীয় মূল্যবোধ, অসাম্প্রদায়িক বাংলাদেশ এবং সম্প্রীতির বাংলাদেশ, এটি হলো আমার প্রথম মূলনীতি ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে। সারা বাংলাদেশে আমরা আন্তঃধর্মীয় সংলাপ তথা আল্লাহ নাকুর যেখানে যত ঘটনা ঘটেছে, ফরিদপুরে একটা ঘটনা ঘটেছে, আমরা কিন্তু তার ছেলে বেশি উপস্থিত হয়েছি। আমাকে অনেকেই বলেছে এই মুহূর্তে আপনি এই অবস্থায় যান। আমি বললাম দেখো, আল্লাহ তাআলা যেদিন মৃত্যু আমাদের ভাগ্যে রেখেছে সেদিন ওই জায়গায় সেখানেই হবে, যেখানে। অতএব আমার দায়িত্ব থেকে আমি অবহেলা করবো না, ঘটনার পর দিন কিন্তু আমরা এবং আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। ঠিক তেমনি এই অসাম্প্রদায়িক বাংলাদেশ এবং সম্প্রতি বাংলাদেশ বলতে সারা বাংলাদেশে আমরা চষে বেড়াচ্ছি, প্রতিটা জেলায় উপজেলায় কিন্তু আমরা কাজ করছি। দোয়া করবেন আমরা আগামী আমাদের যে 5টি বছরের সময়, এই সময়টা আমরা ধর্মীয় মূল্যবোধ মানুষের ভিতরে চলে আসে, তার জন্য আমরা বিভিন্ন আঙ্গিকে কাজ করছি। আমরা মসজিদে বলেন, মন্দিরে বলেন, প্যাগোডাতে বলেন, সব জায়গায় কিন্তু একটা শিক্ষার ব্যবস্থা, কিন্তু যেখান থেকে ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা, মানবিকতার বোধ নিয়ে একজন মানুষ যেন গড়ে উঠতে পারে, তার ব্যবস্থা করছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে। আরেকটা জিনিস হলো যে ইতিমধ্যে আপনার জেনে সুখী হবেন, আমি বেশ কিছুদিন আগে, বছর 2-3 আগে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী লন্ডনে পাঠিয়েছিল। সেই জায়গায় যাওয়ার পরে সবাই আমাদের মধ্যে কনভারসেশন টক হতেছিল এবং সেই জায়গার বক্তব্যের মধ্যে অনেকেই এই আমাদের ধর্মীয় মূল্যবোধ নিয়ে, নৈতিকতা নিয়ে, এইগুলো নিয়ে আলোচনা করেছেন এবং সম্প্রীতি নিয়ে আলোচনা করেছেন। সম্প্রীতি নিয়ে আলোচনা করতে গিয়ে
ওনারা আমাকে প্রশ্ন করেছিলেন যে আপনারা বলেন যে বাংলাদেশে মুসলিম, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান এই 4 ধর্মের লোক বসবাস করে। আমি বললাম যে হ্যাঁ, কারেক্ট, আমরা আইডি আলোচনা করি। তাৎক্ষণিকভাবে ওনারা বললেন যে শিখ কি আপনাদের বাংলাদেশে নেই? আমরা অবশ্যই আছে, তাদের সঙ্গে তবে খুবই সংখ্যায় কম, যেজন্য আমরা সেই কথাটা সেইভাবে হয়তো বলি না। উনি তখন তারা বললেন আপনারা কি সরকারের পক্ষ থেকে শিখদের মাঝে আপনারা কোনো সময় মানে বেড়াতে গেছেন কিনা, তাদের দেখভাল করেছেন কিনা? আমরা অবশ্যই, আপনি জিজ্ঞেস করেন আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের গুরুদুয়ারা যেটা আছে সেটাকে আপনি জিজ্ঞেস করেন, আমরা তাকে ডেট দিয়ে এসেছি লন্ডন থেকে যাওয়ার পরে, তাদের ওখানে আমরা একটা বিশেষ প্রোগ্রাম হয়ে গেছে। ঠিক 4 মিনিট পরে ওনারা আমাকে বললেন আপনি সঠিক কথা বলেছেন, মিথ্যা কথা বলে নাই, আপনাদেরকে ধন্যবাদ। অর্থাৎ বাংলাদেশ সরকার সব ধর্মকে নিয়ে আমরা যে কাজ করছি তার প্রমাণ হতো আমরা সেই শিখ গুরুদ্বারা সেই শিখের সেই অনুষ্ঠানও আমরা হাজির হয়েছি। আমি মানসিক হাজির হয়েছি শিখ গুরুদ্বারাতে, চট্টগ্রামে আরো আছে 2টা, এই 2টাতে যাবো যদি যাবো। অর্থাৎ এই বাংলাদেশ সম্প্রীতির দেশ, মাননীয় প্রধানমন্ত্রী বলেন সংখ্যা লঘু বলতে কোন লোক বাংলাদেশে নেই। যদি কেউ বলে সেটার প্রতিবাদ করা উচিত, কারণ এই বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ সবার রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। অতএব আমরা সবাই বাঙালি, আমাদের পরিচয় হলো আমরা সবাই বাঙালি। আমরা এই জায়গায় কোনো ধর্ম বর্ণ নিয়ে আমাদের কোনো কথা নেই, সবার সম অধিকার নিয়ে বাংলাদেশে সবাই যাতে বসবাস করতে পারি তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এই আমাদের ধর্মীয় যে শিক্ষা সেটি চালু করেছেন, এবং আমরা আন্তঃধর্মীয় সংলাপগুলো প্রত্যেক জেলা উপজেলায় করার জন্য চিন্তা করছি। আপনাদের কাছে দোয়া চাই, মানে প্রধানমন্ত্রীর নির্দেশনা চাই, এটা সঠিকভাবে আমরা যেন পালন করতে সক্ষম হই। পরিশেষে আমি আপনাদেরকে বলতে চাই, আজকে আলোচনা আপনি দেখে আমাদেরকে গর্বিত করেছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আপনারা গর্বের সহিত তার পক্ষে আপনার যে কথাগুলো বলেছেন প্রত্যেক পত্র পত্রিকা মিডিয়াতে সেগুলো আসুক, দেশে মানুষ জানুক এবং দেশে মানুষ বুঝুক, নতুন প্রজন্ম সেই জিনিসটা শেখার সুযোগ নেই। এই প্রত্যাশা রেখে আপনাদের সবার আন্তরিক সহযোগিতা চেয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আপনাদের দোয়ায় সঠিকভাবে সততা নিষ্ঠাভাবে আমাদের সব কাজগুলো করতে সফল হই, এই দোয়া আছে। আপনাদের জন্য আমরা দোয়া করি, আপনারা সবাই দোয়া করবেন অনেক প্রধানমন্ত্রীর জন্য, আল্লাহ তাআলা যেন সুস্থ রাখেন, লেখায় দান করেন, জাতির জন্য আবার এই দেশবাসীর জন্য আরো অনেক বেশি বিকাশ করে দেশটা আরো সামনে থেকে এগিয়ে সারা বিশ্বে আমাদেরকে আরো লজ্জিত বাংলাদেশ গড়ে তুলতে পারেন। এই প্রত্যাশা থেকে আপনাদেরকে আবারও বিভিন্ন শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করতে হবে। জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ।
লায়ন গনি বাবুল আওয়ামী লীগ নেতা, উপস্থিত বঙ্গবন্ধু একাডেমি প্রতিষ্ঠাতা মহাসচিব জনাব হুমায়ুন কবির মিজি, যিনি 1996 সালে বঙ্গবন্ধু একাডেমি প্রতিষ্ঠার পর থেকে সভাপতি করছেন আমাদের জনাব মনোরঞ্জন ভাই। আর উনি অত্যন্ত জনপ্রিয় বক্তব্য দিয়েছেন, আমরা অভিনন্দন জানাচ্ছি। বিশেষ আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, যাকে আমরা আগে থেকে চিনি এবং তার সাথে আমাদের যে হৃদ্যতা সেটা পারবো না। জীবনে কোনো চাওয়া পাওয়া তাকে আমি দেখি না। আমি এই মন্ত্রণালয়ের দায়িত্ব প্রায় 3 বছর 3.5 বছর হয়ে যাচ্ছে। তারপরেও আমরা ব্যক্তিগত কোনো কাজ বা কোনো কিছু বা অন্যায় কোনো আবদার পাই না। রাজনীতি জীবনে এটা একটি কিন্তু প্রিয়। অনেক রাজনীতিবিদ আছেন যারা অনেক কিছু আবদার মনোযোগ অভিযোগ থাকতে পারে, কিন্তু ওনাদের অভিযোগ ছিল না। আমি একটি সহজ সরল এখানে বিশেষ অতিথি হিসাবে আরো আলোচক হিসেবে রয়েছেন বাংলাদেশ আসেনি বঙ্গোপসাগর জোটের সময় যুগ্ম সম্পাদক পাঠান। এখানে আরো আমাদের একজন প্রিয় ব্যক্তি, যিনি লায়ন জেভিন সুলতানা কান্তা সদস্য ধর্ম বিষয়ক উপদেষ্টা, বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য, এবং এখানে সঞ্চালনায় যিনি আছেন জনাব হুমায়ুন কবির মিজি মহাসচিব। আমি সবাইকে সেই অনুষ্ঠানটার আয়োজন করে কাজ করার জন্য অভিনন্দন জানাই। আর যাদেরকে ঘিরে আজকের এই আলোচনা সভা, আমাদের সে প্রিয় সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত সুদী মহোদয়, সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে উপস্থিতি, আলোচনার প্রসঙ্গ দেশ ও জাতির জীবনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সকল ব্যক্তিকে বিকল্প নেই। ইতিমধ্যে সম্মানিত আলোচক বিশেষ অতিথিগণ বিভিন্ন আলোকে এই বিষয়ে বক্তব্য রেখেছেন। নেতৃত্ব কি ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন আমরা সকল নেতৃত্ব বিষয়ে আমি কিছুটা আলোকপাত করতে চাই। শুনি একটি সাধারণ লক্ষ্য বা ভীষণ অর্জনের জন্য ব্যক্তি বা গোষ্ঠীসমূহকে পথ নির্দেশ করা, অনুপ্রাণিত ও প্রভাবিত করা হাত বা কৌশলকে নির্দেশিত করা। লিডারশিপ is the art of guiding, inspiring, and influencing individuals or groups towards achieving a common goal of vision. একজন সফল নেতা বা নেতৃত্বের কি কি বৈশিষ্ট্য বা গুণাবলী থাকা প্রয়োজন? নেতার প্রধান যে বৈশিষ্ট্য বা গুণাবলী থাকা দরকার সেটি হল প্রথমত দেশপ্রেম। নেতার মধ্যে থাকতে হবে ভীষণ কমিটমেন্ট, থাকতে হবে সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা। একজন নেতার মধ্যে থাকবে দূরদর্শিতা, মানবিকতা, সৎ, সাহস ও সৃজনশীলতা। একজন নেতার মধ্যে আরও থাকবে সহানুভূতি এবং এমপ্যাথি, আবেগ, আত্মসচেতনতা বা সেলফ অ্যাওয়ারনেস। ব্যক্তিত্ব বা পার্সোনালিটি, অভিযোগ, যোগ্যতা বা অ্যাডাপ্টেবিলিটি, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, যোগাযোগ দক্ষতা বৃদ্ধি। একজন সফল নেতৃত্বের গুণাবলী বা বৈশিষ্ট্যের মানদণ্ডগুলি আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচার করতে যাই, তাহলে দেখবেন একজন সফল নেতৃত্বের সকল বৈশিষ্ট্যই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মাঝে রয়েছে। আমরা এই কথাটি আলোচনা করব। এই আলোচনার মধ্যে প্রথমেই আমি বলতে চাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার বদৌলতে আজকে যে স্বাধীন হয়েছে। 15ই আগস্ট 19৭ সাল রাত্রিতে বঙ্গবন্ধু বঙ্গমাতা শেখ মুজিব সরকার সপরিবারে যারা শাহাদত বরণ করেছেন, 30 লক্ষ শহীদ মুক্তিযোদ্ধা ভাই যারা, তাদের প্রতি এবং আমাদের 2 লক্ষ মা বোনের সমন্বয়ের প্রতি এবং জাতীয় নেতার প্রতি এবং বিভিন্ন সময় দেখা গেছে আমাদের মামলার সামনে থেকে শুরু করে অত্যাবধি পর্যন্ত প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে যারা দেশ ও জাতির স্বার্থে তাদের জীবন দিয়েছেন এবং
21শে আগস্ট গ্রেনেড হামলা এবং অন্যান্য সময় গ্রেনেড হামলা তার সাধারণ প্রতিনিধি আপনার প্রতিবাদ কামনা করছি এবং বঙ্গবন্ধু কারণে দেশটি স্বাধীন হয়েছে বিধায় আজকে আমরা এই আলোচনা করার সুযোগ পাচ্ছি। এই বঙ্গবন্ধুর সুযোগ ও কন্যা জননী শেখ হাসিনা যিনি আমাদের মাঝে আজকে বেঁচে আছেন, কাজ করছেন এবং আমাদের শিক্ষা দিচ্ছেন। স্বাধীনতা মহাত্মার অমর কবিতা সর্বকালের সশ্রেষ্ঠ বাঙালি মুক্তি মহানায়ক রাফিকরা বঙ্গবন্ধু আলোচনার সুবিধার্থে শেখ হাসিনার রাজনৈতিক সংশ্লিষ্টতা যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাই তিনি বাংলাদেশ ছাত্রলীগের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সরকারি ইন্টারমিডিয়েট গার্লস কলেজের ছাত্রী সংসদের সহসভাপতি ছিলেন। তিনি এই কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পরের বছর সভাপতি ছিলেন। শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের একজন সদস্য এবং ছাত্রলীগের রোকেয়া হল শাখার সাধারণ সম্পাদক ছিলেন। ছাত্রলীগ থেকে শেখ হাসিনার সকল গণ আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এটা হল ৭৫ পরবর্তী শেখ হাসিনার রাজনৈতিক সংশ্লিষ্ট। ৭৫ সালে ১৫ই আগস্ট পিতা মাতা ভাই বোন নিকট মাতৃসঙ্গে হারিয়েছেন। এরপর প্রায় ৬ বছর জীবনের ঝুঁকিয়ে প্রবাসে অনেকটা নির্বাসনের মতো দেখেছেন। বঙ্গবন্ধুকে হত্যার পর সামরিক শাসকরা দীর্ঘ সময় ক্ষমতা কঠিন করে রেখেছেন। ১৯৮০ সালে ইংল্যান্ড থেকে তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলন শুরু করেন। ১৯৮১ সালে শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয়। ৬ বছরের নির্বাসিত জীবন শেষ করে অবশেষে তিনি ৮১ সালে ১৭ মে দেশে ফিরেন। বঙ্গবন্ধুকে হত্যা করার পর হতে ৬ বছরের বয়স জীবন যেখানে ৪ মাসের ঝুঁকি ছিল এবং পরবর্তীতে প্রত্যাবর্তন এই প্রেক্ষিতটা যদি আমরা একটু উপলব্ধি করার চেষ্টা করি তাহলে তার মধ্যে কিছু বৈশিষ্ট্য হবে, সেটা অ্যাডাপ্টেবিলিটি বা সহনশীলতা, ধৈর্য। এছাড়া আরেকটি বিষয় উল্লেখ করা যায়, সেটা হলো আত্মনিয়ন্ত্রণ বা সেলফ কন্ট্রোল। একই সাথে ঝুঁকি নেওয়ার ক্ষমতা ও সাহস, এটিও তার মধ্যে আমরা দেখতে পাই। এটি কিন্তু একটি বৃহৎ ব্যাপার। যিনি এত কিছুর পরেও সবাই মারা যাওয়ার পর তার জীবনটা কি এই জায়গায় থাকবে কি বাঁচবে না, তাদের যা মারা গেছেন তাদের সুখে বা দুঃখে সেই চিন্তা করবেন, সবকিছু বাদ দিয়ে কিন্তু দেশ ও তাদের বৃহত্তর সাথে বাংলার মানুষের সাথে উনি কিন্তু সেই এত বড় একটা ঝুঁকি দিয়ে দেশে প্রবেশ করেছিলেন। আমাদের শুধু ৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম লিপ্ত হওয়ার পর করে তিনি শাসক গোষ্ঠী ঘোষণা করেন। তাকে বারবার কারান্তরীণ করা হয়, তাকে হত্যার জন্য কমপক্ষে ১৯ বার সশস্ত্র হামলা করা হয়। ১৯৮৩ সালের ১৫ই ফেব্রুয়ারি সামরিক সরকার তাকে আটক করে ১৫ দিন অন্তরীণ রাখে। ১৯৮৪ সালের ফেব্রুয়ারি এবং নভেম্বর মাসে তাকে দুবার গৃহবন্দী করা হয়। ১৯৮৫ সালের ২ মার্চ তাকে আটক করে প্রায় ৩ মাস গৃহবন্দী করে রাখা হয়। ৮৬ সালের ১৫ই অক্টোবর থেকে তিনি ১৫ দিন গৃহবন্দী ছিলেন। ৮৭ সালের ১১ই নভেম্বর তাকে গ্রেপ্তারের পর ১ মাস অন্তরীণ রাখা হয়। ৮৯ সালের ২৭শে ফেব্রুয়ারি শেখ হাসিনা গ্রেপ্তার হয়ে গৃহবন্দী হয়। ১৯৯০ সালের ২৭শে নভেম্বর শেখ হাসিনাকে বঙ্গবন্ধু ভবনে অন্তরীণ করা হয়। ২০০৭ সালের ১৬ই জুলাই সামরিক বাহিনী সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার তাকে গ্রেপ্তার করে সংসদ ভবন চত্বরের ৭ জেলে পাঠায়। প্রায় ১ বছর পর ২০০৮ সালের ১১ই জুন তিনি মুক্তি লাভ করেন। এত নির্যাতনের পর তিনি ভেঙে পড়েনি, মনোবল হারান। সবাইকে উপস্থিতি, শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে উল্লেখযোগ্য হামলাগুলোর মধ্যে রয়েছে ১৯৭০ সালের ১০ই নভেম্বর সচিবালয়ের গ্রাম কর্মসূচি পালন করে তাকে লক্ষ্য করে পুলিশের পরিদর্শন। এদের যুবলীগ নেতা নূর হোসেন, বাবু ও ফাত্তা নিহত হন। জাতীয় পুলিশের সঙ্গে তাকে সহ তার গাড়ি ক্রেন দিয়ে তুলে নেওয়ার চেষ্টা করা হয়। ১৯৮৮ সালের ২৪শে জানুয়ারি চট্টগ্রাম কোর্ট বিল্ডিংয়ের সামনে শেখ হাসিনাকে লক্ষ্য করে এরশাদ সরকারের পুলিশ বাহিনী লাঠিচার্জ ও পরিদর্শন করে। এই ঘটনায় শেখ হাসিনা অক্ষত থাকলেও ৩০ জন আওয়ামী লীগ নেতা কর্মী শহীদ হন। লালদিঘি ময়দানের ভাষণদানকালে তাকে লক্ষ্য করে ২ বার পরিদর্শন করা হয়। জনসভা শেষে ফেরার পথে আবারও তার গাড়ি লক্ষ্য করে পরিদর্শন করা হয়। ১৯৯১ সালে বিএনপি সরকার গঠনের পর শেখ হাসিনাকে হত্যার জন্য বারবার হামলা করা হয়। ৯১ সালের ১১ই সেপ্টেম্বর জাতীয় সংসদের নির্বাচন চলাকালে তাকে লক্ষ্য করে পরিদর্শন করা হয়। ১৯৯৪ সালে ঈশ্বরদী রেল স্টেশনে তার কামরা লক্ষ্য করে অবিরাম পরিদর্শন করা হয়। ২০০০ সালে কোটালীপাড়ায় হেলিপ্যাডে এবং তার জন্য সভাস্থলে ৭৬ কেজি ও ৮৪ কেজি ওজনের ২টি বোমা পুঁতে রাখা হয়। শেখ হাসিনা প্রচার পূর্বেই বোমাগুলো শনাক্ত হয়
তিনি প্রাণে বেঁচে যান ইনশাআল্লাহ। বিএনপির সরকারের সময় সবচেয়ে প্রাণঘাতী হামলা হয় 2004 সালে 21শে আগস্ট। ওই দিন বঙ্গবন্ধু এমনি এক জনসভায় বক্তব্য শেষ করার পরপরই তাকে লক্ষ্য করে এক ডজনেরও বেশি আর্জেস গ্রেনেড ছোড়া। লোমহর্ষকেই সেই হামলায় শেখ হাসিনা প্রাণে রক্ষা পেলেও আইবুর রহমান সহ তার দলের 22 জন নেতাকর্মী নিহত হন এবং 500-র বেশি মানুষ আহত হন। শেখ হাসিনা নিজেও প্রাণে আঘাত পান। 19 বার মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছেন, মৃত্যুর ভয়ও পরোয়া না করে আবার ঘুরে দাঁড়িয়েছেন। এটাই কোনো নেতৃত্বের প্রকাশ। ভয় তার জন্য নয়, তার চিত্ত সর্বদা ভয় শূন্য। উপস্থিতি শত বাধা বিপত্তি এবং হত্যার হুমকি সহ নানা প্রতিকূলতা উপেক্ষা করে শেখ হাসিনা ভাত ভোট এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার আদায়ের জন্য অবিচল থেকে সংগ্রাম চালিয়ে গেছেন। তার নেতৃত্বে বাংলাদেশের জনগণ অর্জন করছে গণতন্ত্র ও বাক স্বাধীনতা। বাংলাদেশ সম্পন্ন থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। শেখ হাসিনার শাসনামলে আর্থসামাজিক খাতে দেশ অভূতপূর্ব অগ্রগতি অর্জন করেছে। 93 থেকে 2001 সাল মেয়াদে শেখ হাসিনার সরকারের উল্লেখযোগ্য সাফল্যগুলোর মধ্যে ছিল ভারতের সঙ্গে 30 বছর মেয়াদী গঙ্গা নদীর পানি চুক্তি, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি, যমুনা নদীর পর বঙ্গবন্ধু সেতু নির্মাণ এবং খাদ্য উৎপাদনের সঙ্গে সফলতা অর্জন। এছাড়া তিনি কৃষকদের জন্য বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি এবং ভূমিহীন দুস্থ মানুষের জন্য সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি চালু করেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল দুস্থ মহিলা ও বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, বয়স্কদের জন্য শান্তি নিবাস এবং বয়স্ক ভাতা, আশ্রয়হীনদের জন্য আশ্রয় প্রকল্প এবং একই বাড়ি একই খামার, যা এখন আমার বাড়ি আমার খামার নামে পরিচিত। 2009-2013 মেয়াদে শেখ হাসিনা সরকারের উল্লেখযোগ্য অর্জনগুলোর মধ্যে রয়েছে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা 13,360 মেগাওয়াটে উন্নীতকরণ, ফলে 600 বিদ্যুৎ অর্জন, 500টি মানুষকে বৈদ্যুতিক উন্নীতকরণ, ভারত ও মিয়ানমারের সঙ্গে সামুদ্রিক জলসীমা বিরোধের নিষ্পত্তি বিনা যুদ্ধে, বিনা রক্তপাতে। প্রতিটি ইউনিয়নে ডিজিটাল সেন্টার স্থাপন, মাধ্যমিক পর্যায়ে পর্যন্ত সকল শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ, কৃষকদের জন্য কৃষি কার্ড এবং 10 টাকায় ব্যাংক হিসাব বা বিনা জামানতে বর্গা চাষীদের জন্য ঋণ প্রদান, চিকিৎসা সেবার জন্য সারা দেশে প্রায় 16,500 কমিউনিটি ক্লিনিক এবং ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র স্থাপন। দারিদ্রের হার 2006 সালে 38.4 থেকে কমিয়ে 2013 থেকে 14 বছরে এটা 24% হ্রাস করে। জাতিসংঘ কর্তৃক শেখ হাসিনার শান্তির মডেল গ্রহণ করেন এবং এই শুধু শান্তির মডেল এটা নয়, বহু আছে, এগুলো বলতে একটা অনেক সময় লাগবে। আমি সেদিকে যাচ্ছি না, আপনারা নিজেরাও জানান, কারণ সবাই আমাদের সাংবাদিক বাইরে বেশি জানা, আমাদের সব কিছু জানা আছে। 2014-18 মেয়াদে উল্লেখযোগ্য সাফল্যগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করা, ভারতের পার্লামেন্ট কর্তৃক স্থল সীমানার চুক্তির অনুমোদন। বিনা যুদ্ধে আমরা কিন্তু সেটা পেয়েছি, বিনা রক্তপাতে। শেখ হাসিনার আজকে বঙ্গবন্ধু কন্যা বলে এটা কিন্তু সম্ভব হয়েছে। দুই দেশের কর্তৃক অনুসমর্থন, এর ফলে দুই দেশের মধ্যে 68 বছরের সীমানা বিরোধের অবসান হয়েছে। মাথা পিছু আয় 1060 মার্কিন ডলারের উন্নীতকরণ, দারিদ্রের হার 22.4% হ্রাস, 32 বিলিয়ন ডলারের উপর বৈদেশিক মুদ্রার রিজার্ভ, পদ্মা সেতুর বাস্তবায়ন শুরু, মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ, যা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ আপনাদের বিরাট একটা সাফল্য এবং সারা বিশ্বে কিন্তু এটা কিন্তু প্রতীয়মান হয়েছে যে বঙ্গবন্ধু বাংলাদেশে নিজে না। আবারও মনে করি চতুর্থ মেয়াদে উল্লেখযোগ্য অর্জনগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশের সমুন্নত দেশের অন্তর্ভুক্তিকরণ, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ কাজ সমাপ্ত করা, ঢাকায় মেট্রো রেলের চলাচল শুরু, রাজধানীর সঙ্গে বেশ কয়েকটি জেলা শহরের সংযোগ সড়ক 4 লেনে উন্নীত করা হয়েছে, রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে, চট্টগ্রামে কর্মসূচি কলেজের সামনে নির্মাণ হয়েছে, মাতারবাড়ি বহুমুখী প্রকল্প সময় প্রকল্পের বাস্তবায়ন দ্রুত এগিয়ে চলছে। সারা দেশে 100টি বিশেষ অর্থনৈতিক জীবন নির্মিত হচ্ছে। সবগুলি বিভাগে আইসিটি পার্ক নির্মাণের কাজ চলছে। বর্তমানে মাথা পিছু আয় 2,824 মার্কিন ডলারে উন্নীত হয়েছে। সবাই তো শুনি একনিষ্ঠ দেশপ্রেম, রাজনৈতিক প্রজ্ঞা, দূরদর্শিতা, ব্যক্তিত্ব, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা
রাষ্ট্র পরিচালনার সুকৌশল, বৈশ্বিক সংকট মোকাবিলার দক্ষতা, মানবিকতা, ন্যায়পরায়ণতা প্রভৃতি গুণাবলী শেখ হাসিনা কর্মকাণ্ডের মধ্যে পরিচিত হয়েছে। তিনি বারবার নিজেকে প্রমাণ করেছেন। পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন দেখিয়েছিলেন খোদার দায়িত্ব মুক্ত সোনার বাংলা গড়ে তোলা। পিতার সেই স্বপ্নকে মূল লক্ষ্য হিসেবে দেখে তিনি জাতিসংঘের প্রকল্প 2021 ও 2041 ডেল্টা প্ল্যান 2061 স্থাপন করেছেন। তিনি সুনিপুণভাবে টাইম বাউন্ড পরিকল্পনা করেছেন এবং সেগুলো সফলভাবে বাস্তবায়ন করেছেন। শুধু রোহিঙ্গাদের আশ্রয় নয়, আরও অনেক কাজ রয়েছে যার মধ্যে আমরা তার মানবিকতা খুঁজে পাই। বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, স্বামী নিগৃহীত মহিলা ও বিধবা ভাতা, আশ্রয়, এগুলো সবই প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিকতার নিদর্শন। 15ই আগস্টের হত্যাকাণ্ডে বিচার যেভাবে করেছেন, এটি তার ন্যায়পরায়ণতার স্বাক্ষর বহন করে। পদ্মা সেতু নির্মাণের বিষয়টি আমরা সকলে জানি। দূরদর্শী সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো নেতৃত্ব বিরল। তিনি একজন সফল নেতৃত্ব, একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক, একজন ভিশনারি রাজনীতিক, একজন মানবিক ব্যক্তিত্ব। আপন কর্মমহিমায় শেখ হাসিনা হয়ে উঠেছেন বাংলাদেশের নতুন ইতিহাসের নির্মাতা, হিমাদ্রি শিখর, সফলতার মূর্ত স্মারক, উন্নয়নের কাণ্ডারি। তার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আর বিশ্বের মুখে মাথা হয়ে দাঁড়িয়েছে। বিশ্ব মহামারী ও ইংরেজ রাশিয়ার যুদ্ধের মধ্যেও দেশের অর্থনৈতিক চাকা সচল রেখেছেন। এই জন্যই উন্নয়নের রোল মডেল হিসেবে শেখ হাসিনার নাম চিরভাষ্য। বিশ্বের সবচেয়ে সৎ সরকার এবং রাষ্ট্রপ্রধানের তালিকায় তার অবস্থান তৃতীয়। মানবিকতায় তিনি নন্দিত রাষ্ট্রনায়কের তালিকায় স্থান করে নিয়েছেন। বিশ্বের যে কজন নেতাকে আন্তর্জাতিক সম্প্রদায় গুরুত্ব দেয় তাদের মধ্যে শেখ হাসিনা অন্যতম। দেশবাসীর নিকট তিনি আশার বাতিঘর হিসেবে অধিষ্ঠিত। এদেশের সকল সংকট, দুর্যোগ, দুর্বিপাকে জনগণ শেষ ঠিকানা শেখ হাসিনা। শেখ হাসিনার প্রতি সকলের আস্থা এখন কিন্তু যতদিন শেখ হাসিনার হাতে দেশ, পথ ছাড়াবে না। এদিকে আপনারা যারা বক্তব্য দিয়েছেন সেখান থেকে কিছু কথা উদ্ধৃতিতে বলতে এবং চাঁদ দেখার বিষয়ে আপনারা বক্তব্য বলেছেন। চাঁদ দেখার বিষয়টা আসলে সুনির্দিষ্ট নিয়ম নীতি মালা যদি থাকে তাহলে সমস্যা হওয়ার কথা নয়। যেমনটি বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রধানমন্ত্রী তার নির্দেশে আমি 64টি জেলায় জেলা প্রশাসকের নেতৃত্বে 64টি চাঁদ দেখার কমিটি হয়ে গেছে। আমরা 64 জেলায় আমরা কিন্তু তাদেরকে জানিয়ে দিই চাঁদ দেখার আগে। তারা আমাদের প্রত্যেক জেলা থেকে তথ্যটা আমাদেরকে জানাদের চাঁদ দেখা গিয়েছে কি যায়নি। এটি হল প্রথম। কারণ আমাদের পবিত্র ধর্মগ্রন্থের মাধ্যমে আমরা যেটা বুঝি সেটা হলো চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদের নামাজ পড়ো। সেটাই